শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পদ্মালী অনুষ্ঠান। আজ আমরা দেখতে দেখতে 243তম পর্বে। আজকের বিষয় সবুজ পৃথিবী। সবুজ পৃথিবী নিয়ে আপনাদের লেখা চিঠিপত্র পড়ব। আমি চঞ্চল, আমার সাথে রুনদী। সমস্ত চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, আপনাদের ভালোবাসার, ভালো লাগার এই অনুষ্ঠানটিকে আপনারা অবশ্যই নিজ নিজ ফেসবুক থেকে শেয়ার করবেন। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। হ্যালো, Welcome to YouBorn World. Bluetooth mode. রবিবাসরীয় প্রথম চিঠি লিখছেন পার্বতী মিত্র, 48 নম্বর গোলাহাট রোড, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। দিদি লিখছেন, সুপ্রিয় পত্রালী, এবারের বিষয়টি আমার মনকে দারুণভাবে নাড়া দিয়েছে। সেই ঝাঁকুনির চোটেই কলম ধরতে বাধ্য হলাম। বলতে পারো বন্ধু, মানব শিশু নিষ্পাপ হয়েই জন্মগ্রহণ করে, তবুও চারপাশ থেকে লোভ, হিংসা, আকাঙ্ক্ষার বিকৃত শিক্ষায় নিজেকে কেন শিক্ষিত করে তুলছে? এই অমানবিক আচরণের লেলিহান শিখা মনুষ্যত্বকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। চারিদিকে শুধু রুক্ষতা, শ্যামলিমার অপরূপ চিহ্নকে ধ্বংস করতে উদ্যত। মানুষের এই দুর্বিনীত উদ্যত স্বভাব গাছ কাটতে উদ্যোগী, বৃক্ষরোপণের সদিচ্ছা অন্তর থেকে অন্তর্হিত। প্রকৃতি অকৃপণ হস্তে আমাদের দান করে চলেছে, এ কথাটা মনে আঁচড় কাটে না কেন? সবুজের যে অসীম ক্ষমতা, সে বিষয়ে অজ্ঞ মানুষ নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে। সবুজের অভিযান, এই কথাটির বাস্তব রূপায়ণ সত্যি প্রয়োজন। সবুজ হলো প্রগতির প্রতীক, সতেজ, জীবনী শক্তিতে ভরপুর। সবুজের মাহাত্ম্য অনুধাবন করতে পারলেই আমাদের মধ্যে সবুজ পৃথিবী গড়ে তোলার উৎসাহ জাগবে।
ধরিত্রী মাকে সবুজ শাড়ি পরিয়ে অপূর্ব করে গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার। শুভেচ্ছান্তে পার্বতী মিত্র, 48 নম্বর গোলাহাট রোড, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। সূচক 713103 থেকে চিঠি পাঠিয়েছেন। এবারে চিঠি পাঠিয়েছেন অমিতাভ খান, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া। সূচক 722154 থেকে। প্রিয় পত্রালী, সবুজ পৃথিবী মানে গাছগাছালি ভরা, সুস্থ, শান্ত, মুক্ত, আলোকোজ্জ্বল, বসবাসযোগ্য শান্তির পরিবেশ। মানুষ, পশু পাখি, উদ্ভিদ, পাহাড় পর্বত, নদী, সাগর, আকাশ, বাতাস সবাইকে নিয়েই আমাদের স্বপ্নের সবুজ পৃথিবী। প্রাকৃতিক এই সব সম্পদের একে অন্যের উপর নির্ভরশীলতার ভিত্তিতেই সৃষ্টি হয়েছে এই সবুজ পৃথিবীর। প্রাকৃতিক সম্পদকে নিয়ে সেজে ওঠার পিছনে যদিও মানুষের কোনো অবদান নেই, তবুও প্রাকৃতিক সম্পদের উপর একচেটিয়া খবরদারি করে পৃথিবীর সবুজকে ধ্বংস করে চলেছে এরা। মানুষ জানে প্রাণীকুলকে বাঁচিয়ে রাখার জন্য উদ্ভিদ অক্সিজেন যোগায়, সবুজ পৃথিবী উদ্ভিদের আকর্ষণে বৃষ্টি হয়, পৃথিবী শস্য শ্যামলা হয়, প্রাণীকুলকে বাঁচার জন্য রসদ যোগায়। তবু মানুষ কালিদাসের মতো যে গাছের ডালে বসে সেই ডালেরই গোড়া কাটে। সবুজ পৃথিবী ধ্বংসের পথে, তাই পৃথিবীর উষ্ণতা বাড়ছে, মানুষ গরমে হাঁসফাঁস করছে, তবু পৃথিবীকে আবার গাছপালায় ভরিয়ে পৃথিবীর সবুজকে ফিরিয়ে আনার প্রচেষ্টা নেই মানুষের। প্রকৃতির এই বিধ্বংসী রূপ দেখেও মানুষের হুঁশ ফিরছে না, এখনও তার স্বার্থপরের মতো সবুজ নিধন করে চলেছে। ওদের এখনও বোঝানো যায়নি সবুজ হারিয়ে গেলে অক্সিজেনের ঘাটতিতে প্রাণীকুল বাঁচবে না, তাই সকলকে বাঁচাতে একটু মানবিক হয়ে গাছ লাগাতে হবে, সবুজে মুড়ে ফেলতে হবে পৃথিবীকে। তবেই আমাদের স্বাদের সবুজ পৃথিবী উদ্ভিদ প্রাণীকে নিয়ে একসাথে বাঁচবে। সবুজ ফিরুক, সুস্থ মানুষ সকলকে নিয়ে শান্তিতে বাঁচুক, এই কামনা করে শেষ করছি। চিঠিখানি পাঠিয়েছিলেন অমিতাভ খান, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া। সূচক 722154 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন চিনু ঘোষ পণ্ডিত, স্বরূপানন্দ লেন, কেকে বাজার, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, আমি যখন গড়বেতার ঝাড়বনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পড়তাম, তখন জুন মাসে প্রতি বছর বন মহোৎসব সপ্তাহ পালন করা হতো। আমাদের শরীর শিক্ষা ও কর্মশিক্ষার দিদিমণি ছিলেন মধুমিতাদি। তিনি আমাদের সবুজ পৃথিবী গড়ার স্বপ্ন দেখাতেন। একটি গাছ, অনেক প্রাণ, গাছ লাগাও, প্রাণ বাঁচাও, এই কথাগুলো তাঁর বক্তৃতায় বারবার উঠে আসতো। গাছ না থাকলে আমাদের কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে তা তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিতেন। গাছের অভাবে আমাদের প্রচন্ড দুর্দশা হওয়ার কথা উপলব্ধি করে আমাদের গা শিউরে উঠত। আমাদের বেঁচে থাকা যে সবুজ গাছের উপর নির্ভর করে, তখন কেউ অকারণে বা কেউ নির্বিচারে বনের গাছ কাটছে জানতে পারলে মনে খুব কষ্ট হতো। আমাদের মধুমিতাদি বন দপ্তরের নার্সারি থেকে রেঞ্জারকে বলে স্কুলে শাল, সেগুন, ইউক্যালিপটাস, আকাশমণি, মোল, কদম, পলাশ গাছ আনতেন। আর সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে আমাদের প্রত্যেককে দুটো করে গাছ দিতেন বাড়ির ফাঁকা জায়গায় লাগানোর জন্য। তিনি গাছ লাগানো হয়েছে কিনা মাঝে মাঝে এবারই সেবারে গিয়ে দেখতেন। আমি গাছগুলো এনে বাবলুদাকে দিতাম। বাঁচা দাদা, বাঁচা, এই গাছগুলো লাগিয়ে দে, নইলে মধুমিতাদি কর্মশিক্ষায় শূন্য দেবে। বাবলুদা
আমার কাঁদো কাঁদো ভাব দেখে বাড়ির পিছনের ফাঁকা জায়গায় গাছগুলো লাগিয়ে দিত। আমি রোজ গাছে জল দিতাম। তাতে এখন সবুজ পৃথিবী হয়েছে কিনা বলতে পারবো না, তবে আমার সীমিত ক্ষমতায় কিছুটা হলেও চেষ্টা করেছি। সবুজ পৃথিবী আমাদের চাই চাই। চিনো ঘোষ পণ্ডিত, স্বরূপানন্দ লেন, কেকে বাজার, বিষ্ণুপুর, বাঁকুড়া। সূচক 722122 থেকে চিঠিটি পাঠিয়েছেন। সত্যি চিনো দিদি, আমাদের এই সময় একটি মধুমিতাদির খুব প্রয়োজন। একটি নয়, অনেকগুলি মধুমিতাদির খুব প্রয়োজন। ভালো লাগলো আপনার এই চিঠিটি। এবারে চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। সবুজ পান্না জড়ানো প্রিয় পথচারী, সবুজ রঙটা আমার কাছে সজীবতার প্রতীক। শ্যামলের শ্যামল, সজীবের মহিমা দেখে আমাদের চোখ জোড়ায়। চারিদিকে সবুজ গাছগাছালি দেখে শরীর মন এক অপার স্নিগ্ধতায় ভরে যায়। সভ্যতার আদিতে পৃথিবীর মানুষের সংখ্যা ছিল কম, যার প্রয়োজন মিটিয়ে উদ্ভিদ থাকতো অপর্যাপ্ত। কিন্তু পৃথিবীতে ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি হেতু উদ্ভিদ পরিমাণে যথেষ্ট কমতে লাগলো। বিরাট বিরাট বনজঙ্গল কেটে বনভূমি নিঃশেষ করে মানুষের প্রয়োজনে বসতবাটি গড়ে তুলল। ফল হলো অনেকটাই ভয়াবহ। মানুষের চোখের সামনে থেকে শ্যামল সৌন্দর্য ক্রমশ অন্তর্হিত হতে শুরু করলো। মানুষের পরম বন্ধু গাছপালা। সকলের চেতনা থাকা প্রয়োজন। সুস্থভাবে বাঁচতে গেলে নতুন গাছপালা সৃজন করতে হবে। উৎসাহী স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সরকারের পক্ষ থেকে বৃক্ষরোপণ, বিশেষ করে একক ক্ষমতায় বনসৃজনে নানান প্রকল্পে শুভ সূচনা করতে হবে। স্কুল শিক্ষক সুদর্শন রায় ঠিক করেছেন এই 1 মাসের মধ্যে নিজের 5 কিলোমিটার জায়গাতে 108টি চারা বটগাছ রোপণ করবেন। বটের ছায়া সুশীতল, ফল পাখিরা খায়, তারা নিশ্চিন্তে বসবাস করতে পারে। আমার ছাদের টবে প্রথমে একটি মনসা গাছ বসিয়েছিলাম, এখন নানা রকম ক্যাকটাস, বিভিন্ন রকম মনোহরণকারী ফুলের গাছ, অনেক রকম ফলের গাছ আজ দাঁড়িয়েছে 110টি টবে। ছাদে উঠে ভোরের রক্তিম সূর্যকে প্রণাম জানিয়ে গাছগাছালিদের পরিচর্যা পর পাশে বড় পাত্রে জল এবং চালের দানা ছড়িয়ে দিই। নির্ভয়ে পাখিরা এবং ঝাঁকে ঝাঁকে পায়রা খুঁটে খুঁটে খায়। তাদের ডানা ঝাপটে আদর সোহাগ জানায়। অপূর্ব এক অনুরাগের ছোঁয়ায় আমার মন ভরে যায়। মন্ত্রের মতো বলি, সবুজ পৃথিবী তুমি চিরজাগ্রত, চিরশাশ্বত হয়ে থাকো। নমস্কারান্তে, অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে চিঠিখানি পাঠিয়েছিলেন। এবারে চিঠি পাঠিয়েছেন তিস্তা বেজ, 123/2 জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি। সূচক 712204 থেকে। দিদি লিখছেন, পরিবেশ বন্ধু পত্রালি, বড় সময় উপযোগী এই বিষয়। ছিল সে একটা সময়, সৃষ্টির আদি পর্বে সূর্য থেকে ছিটকে পড়া এক টুকরো অগ্নি স্ফুলিঙ্গ, যা বহু যুগ ধরে তাপ বিকিরণ করে শীতল হয়েছে। তার বুকে প্রকাশ পেয়েছে প্রথম প্রাণের স্পন্দন। সেদিন থেকে এককোষী উদ্ভিদদের নিয়ে চলা শুরু করেছিল আমাদের নীল গ্রহটি। তারপর আরো হাজার হাজার বছরের অভিযোজন পেরিয়ে আমাদের আজকের পৃথিবী, যার অহংকার বুদ্ধিমান মানবজাতি যে শ্যামলে শ্যামল, সেই নীলিমায় নীল সুন্দর পৃথিবীকে এখন শাসন করছে। জলে স্থলে গ্রহে উপগ্রহে মানুষের আজ দুর্বার গতি। সভ্যতার হাত ধরে এতটা পথ এগিয়ে আসা মানুষ আজ তাই বেপরোয়া রাজার মতো পৃথিবীর আদিম সৃষ্টিকে, সবুজ অরণ্য বনভূমিকে
নিজেদের স্বার্থে নিজ হাতে ধ্বংস করে চলেছে নির্বোধের মতো। নির্বিচারে দূষিত করছে তার নির্মল বায়ুমণ্ডল। পৃথিবীর বুক থেকে সবুজ সরিয়ে তাকে ক্রমশই করে তুলছে কংক্রিটময়, রুক্ষ, উষ্ণ। বিশ্বের অক্সিজেন ঘর আজ ক্ষতিগ্রস্ত লোভী মানুষের জন্য। মানুষের তৈরি আণবিক পারমাণবিক বোমা, অবিরাম চলা যুদ্ধনীতি বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ। বাতাসে বাড়ছে অসহ্য তাপমাত্রা। আন্টার্কটিকার তুষার স্তর গলছে, সমুদ্র পৃষ্ঠ উঠছে। খামখেয়ালি প্রকৃতি, বৃষ্টির দেখা নেই। জীব প্রাণীকুল ধুঁকছে অসহনীয় গরমে। ক্রমশ জলশূন্য হচ্ছে পৃথিবী। এর থেকে বাঁচার একটাই পথ, ধরিত্রীকে ফিরিয়ে দিতে হবে তার সম্পদ, অরণ্যভূমি। জনস্ফীতির কারণে অরণ্য প্রায় নিঃশেষিত। দূষণে দূষণে জর্জরিত বিশ্বমাতা। তাকে নির্মলতা, সজীবতা ফিরিয়ে দিতে সবুজের বিপ্লব ঘটাতে হবে আমাদের। গাছ লাগাতে হবে বিপুল সংখ্যায়। তবেই পৃথিবীকে আগামী শিশুর বাসযোগ্য করে তুলতে পারব। তবেই এক রাশ খুশি ছড়িয়ে আগামী প্রজন্মকে বলতে পারি, এই আকাশ নতুন, বাতাস নতুন, সবই তোমার জন্য। গাছ লাগান, গাছ বাঁচান, গাছ উপহার দিন। পরিবেশবিদরা বলছেন এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, সামনে ভয়ঙ্কর দিন, অস্তিত্বের প্রশ্ন। তাই এবার তো জাগুন। লিখছেন তিস্তা বেজ, 123/2 জিটি রোড, যাত্রা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন কানন কুমার মুখোপাধ্যায়, টেটিখোলা, বিবেকানন্দ পার্ক, দুর্গাপুর 12 থেকে। প্রিয় পত্রালী, তুমি আজও নীরব, নিস্তব্ধ, স্থবির। প্রচণ্ড তাপপ্রবাহে ক্লান্ত আমি। সবুজের বুক চিরে ট্রাম গাড়িটা এগিয়ে যায় সম্ভব গতিতে। আমি শুধু চেয়ে থাকি সেই পথে। আজও সেই হলুদ ট্যাক্সিগুলো রাজপথ ধরে ছুটে চলে। মাটির ভাঁড়ে 1 কাপ চা, হাতে হাতে হাত রেখে সলজ্জ খুনসুটি। ভিক্টোরিয়ার সামনে বেঞ্চে বসে অবুঝ কিশোরের রোমান্টিক প্রেম স্থান নেয় স্মৃতির ক্যানভাসে। প্রতিশ্রুতি দিয়েছিলাম সবুজ পৃথিবী উপহার দেব তোমায়, কথা রাখতে পারিনি। সে আমার দীনতা। জীবন আজও এগিয়ে চলে জীবনের গতিতে। ফেলে আসা রাত, দিন অথবা প্রত্যাশার নতুন সকাল, সবই আছে আজ। কিন্তু আমি হয় হেরে গেছি কিংবা হারিয়ে গেছি সময়ের চোরা স্রোতে। শ্যামলিমা পৃথিবীর কোলে প্রত্যাশার ফুল ফোটাতে চেয়েছিলাম। সবুজ ঘাসের বুকে ভালোবাসার উষ্ণতার সিঙ্গারে রত হতে চেয়েছিলাম। এসব কথা শুনে তুমি শুধু মুচকি হেসেছিলে। মহাজাগতিক শক্তির নিয়মে সূর্য, চাঁদ অথবা তারারা আজও ওঠে, আবার অস্ত যায় বেলা শেষে। বর্গফুট, কাঠা অথবা বিঘার মূল্যে বেচে দিই সবুজ পৃথিবীর সম্পদকে। হাজার হাজার বহুতল আকাশ ছুঁতে চায়। বাতানুকূল যন্ত্রে হিমাঙ্ক শীতল হয় ফ্ল্যাট বাড়ির অন্দর। শ্রমিক অথবা কৃষকের ঝরে পড়া ঘাম বাষ্পীভূত হয় অসহনীয় উষ্ণতা অথবা আর্দ্রতায়। কোনো এক পূর্ণিমার রাতে যে নদীর বাঁকে দাঁড়িয়ে তোমার কথা দিয়েছিলাম সবুজ পৃথিবী উপহার দেওয়ার, সেই নদী আজও বয়ে চলে। কিন্তু সেই নদীর জলে আজ আর চাঁদের প্রতিবিম্ব বিচ্ছুরিত হয় না। তোমার অভিশাপে সেই নদী যে আজ খরস্রোতা। তুমি ছিলে আমার আজন্মের ভালোবাসা, তাই সবুজের মেলা বসাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। অবদমিত অভিমানে তাই তুমি হয়তো
আমায় ত্যায্য করেছ। কথা দিলাম তোমায়, তোমার প্রকৃতিকে আবার হৃদয়ের নন্দন কাননে প্রতিস্থাপিত করব, সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে। চিঠিখানি পাঠিয়েছিলেন কানন কুমার মুখোপাধ্যায়, টেটিখোলা, বিবেকানন্দ পার্ক, দুর্গাপুর 12 থেকে। তুমি কি জানো, কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তুমি কি জানো, কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তার মনের যত কথা আর গোপন প্রেমের ব্যথা, তার মনের যত কথা আর গোপন প্রেমের ব্যথা বলে যায় আমার গান, আজ বলে যায় আমার গান। মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান। বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি। আজকে আমরা চিঠি পড়ছি আপনাদের লেখা সবুজ পৃথিবী নিয়ে। হ্যাঁ, এক একটা সুন্দর সুন্দর চিঠিতে ভরে উঠছে আজকের অনুষ্ঠান। আমাদের সঙ্গে আছেন নাসিমা বেগম বলু দিদি, কানন কুমার মুখোপাধ্যায়, বিশ্বনাথ বন্ধু, কমল ঘোষ, স্বপন কুমার কুণ্ডু, মীনাক্ষী দাস, পার্বতী মিত্র, দীপা বাগচি, তপন কুমার দলুই, কাজল ভাদুরী, অরূপ সরকার, স্বপন কুমার পণ্ডা। অরূপ সরকার লিখছেন মন ভরানো সব চিঠি। সজল কর্মকার লিখছেন এখন এলাম শুনছি। অরূপ সরকার লিখছেন কানন কুমার মুখোপাধ্যায় মহাশয়ের চিঠিটি অসাধারণ লাগলো। স্বপন কুমার কুণ্ডু লিখছেন খুব সুন্দর কাননবাবু। বন্ধুরা, আবার কিন্তু দামামা বেজে গিয়েছে। কিসে জানেন তো? পত্রালি পত্র সংকলন প্রকাশের। আগামী জুলাই মাস থেকে আমরা পত্র সংকলনের জন্য অনুদান নেওয়া শুরু করব। টিম রেডিও জংশন ঠিক করেছে জুলাই মাসের 1 তারিখে আমরা আমাদের বিজ্ঞপ্তি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে দিয়ে দেব। আপনারা যারা যারা এক মলাটে নিজেদের সাহিত্যকে তুলে ধরতে চান পত্রালি পত্র সংকলনে, তারা অবশ্যই বিজ্ঞাপন দেখে সেই মতন পদক্ষেপ নেবেন। পড়ব আপনাদের পাঠানো সবুজ পৃথিবী সংক্রান্ত চিঠি। এবারে চিঠি পাঠিয়েছেন চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় পত্রালি, সৃষ্টির উষালগ্নে মানুষকে আশ্রয় দিয়েছে সবুজ প্রকৃতি। অরণ্যচারী মানুষ ছিল অতি প্রাচীন, আদিম, অসভ্য, আর তাদের ছিল একটি সবুজ অবুঝ মন, যে মনে ছিল না হিংসা, বিদ্বেষ, রেষারেষি। ধীরে ধীরে সভ্যতার স্পর্শে অবুঝ মানুষ বুঝতে শিখল প্রকৃতিকে নিজের মতো করে ব্যবহার করতে। আজকের আধুনিক সভ্যতা আমাদের দিয়েছে অনেক কিছু, বিনিময়ে কেড়েওছে অনেক। প্রকৃতিকে নস্যাৎ করতে করতে মানুষের মন থেকে হারিয়ে গেছে প্রকৃতির নিসর্গমণ্ডিত জীবনের শান্ত সৌন্দর্য। সেই সঙ্গে মানুষের মানবিক প্রবৃত্তিগুলো হারিয়ে কমে হয়ে উঠেছে নিষ্ঠুর, হৃদয়হীন। নগরায়নে কাঙ্ক্ষিত সুখে সবটুকু চেটে পুটে উপভোগ করতে ক্রমশ স্বার্থান্বেষী আত্মকেন্দ্রিক মানুষের কাছে ব্যক্তিগত ও বৃত্তিগত স্বার্থ এতটাই প্রকট যে নিজে জন্মদাত্রী মাতা ও জন্মদাতা পিতাকে বৃদ্ধাশ্রমে ছোট্ট
কুটুরিতে যাপন করতে হয় জীবনের শেষ কটা দিন, নয়তো শেষ জীবন কাটে নিজের বাড়িতে চরম অবহেলা অনাদরে। এই যেখানে সমাজের অবস্থা, সেখানে তথাকথিত সভ্য মানুষ প্রকৃতি মায়ের চিন্তা করবে কখন? প্রশ্ন এখানেই। তবে হ্যাঁ, আমাদের জীবন ছোট গল্পের মতো, শেষ হয়েও হইল না শেষ। আশার কথা এই, কিছু সমাজ সচেতন প্রকৃতিপ্রেমী সহৃদয় মানুষ ফিরে পেতে চায় প্রকৃতি নির্ভর সুন্দর শান্ত জীবন। দমবন্ধ এই কংক্রিটের জঙ্গলাকীর্ণ পণ্যবিলাসী জীবনের চেয়ে সহজ সরল সম্পর্ক নির্ভর সুস্থ সুন্দর জীবনের আকুতি নিয়ে কোথাও একা, কোথাও সংগঠিতভাবে অসুস্থ বসুন্ধরার সুস্থতায় বৃক্ষরোপণ, জল সংরক্ষণ ও ভূগর্ভস্থ জলের অপচয় রোধ, মরা নদীর প্রাণ ফেরানোর কাজে নিয়োজিত করেছে নিজেদের। আশা করি এদের নিরলস প্রচেষ্টায় মানুষের শুভ চেতনা জাগ্রত হবে, আমাদের চারপাশ আবার সবুজ হবে, আর সেই সবুজের স্পর্শে আমরা বাবা মা ভাই বোন সকলে মিলেমিশে প্রকৃতির কোলে গাছগাছালি পাখ পাখালি পরিবৃত সবুজ পৃথিবীতে দিন যাপন করতে পারব। চিঠিখানি পাঠিয়েছিলেন চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া থেকে। এবারে পড়ব বৈশালী বিশ্বাসের চিঠি। হাওড়া থেকে পাঠিয়েছেন পত্রালী। জলবায়ু পরিবর্তন নিয়ে খবরের চ্যানেলগুলোয় আলোচনা। শোনা যায় নাকি একদিন এই পৃথিবী সবুজ ছিল, একদল জন্তু এসে জুটল, পৃথিবীর ছোট ছোট ভয়কে জয় করে তারা এখন পৃথিবীময়, তাই পরিবেশের সম্মেলন করে। ব্যাক টু নেচারের ওপর সেমিনার, ছোট্ট অফবিট গ্রাম, পাশে বয়ে যাওয়া নদী, প্রায় সবকটা হোমস্টে নিয়ে নেওয়া হচ্ছে। সবার চোখ আর কোনো মঞ্চে থাকছে না। প্রকৃতি অদ্ভুত মোহময়, শুধু পাহাড় আর সবুজ। একটু দূরে একটা গ্রাম, ওখান থেকে আসে পাহাড়ের গা বেয়ে বেগার খাটার লোক। বক্তব্যটা একটু ঠিকঠাক করার জন্য অংশুমান হাঁটছিল বাইরে, হিমালয় নিয়ে তার কাজ। হঠাৎ করে প্রকৃতি বিহার বাধা পেল, একটা ভীষণ আওয়াজ, কত লরি আর ধুলো। মনে হলো কেউ হঠাৎ চোখটাকে চেপে ধরেছে। গেলবার ওই পাহাড়ে দেখা ছোট ছোট ছবির মতো ক্ষেত, বন, মাঠ, বুনো চিতা ধুয়ে মুছে সাপ যেন। পাহাড় ঢেকে পাঁচতারা উঠছে। এক পাহাড়ি কর্মচারী বলল, এবার এখানেও হোটেল হবে, রাস্তা হবে, দার্জিলিং এর মতো মানুষ আসবে। আর তোমাদের চাষ জমি কি করে রাখবে? আর ছেলেরা ভালো কাজ পাবে? ছেলেটা চলে গেল। অংশুমান মুচকি হেসে ভাবল, মানুষই হয়তো পরাধীন হওয়ার জন্য আনন্দিত হতে পারে। আবার মেঘ করছে, বৃষ্টি আসবে, আবার কারেন্ট গেল। ধুস, এখানে ওয়াইফাই নেই, মোবাইল টাওয়ার আর জলের সমস্যা, তার উপর ঘর শোয়ার। অংশুমান বিরক্ত খুব। জন্তুগুলো সবুজ স্বপ্ন দেখে, আবার প্রকৃতির মতো একদল সবুজ মানুষের ওপর হামলা করে তাদের সবুজ কিনতে চায়, শহরের ময়লা ঘেঁটে জমিয়ে তোলা টাকায়। কেদারনাথের পর রিসার্চ টিমে ছিল অংশুমান। এক বাক্যে লিখেছিল, অতিমাত্রায় বাসস্থান নির্মাণের জন্য পাহাড়ের ভারসাম্য নষ্ট হয়েছে। কোনো এক মা কেঁদে বলেছিল, আমি কি করেছিলাম? সেদিনও সবুজ ছিল, বৃষ্টি পড়ছিল আস্তে আস্তে, এখনো পড়ছে। লিখেছেন বৈশালী বিশ্বাস, হাওড়া থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, ডাক আমদান, ভায়া হাওড়, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে। তপনবাবু লিখছেন, প্রিয় পত্রালী, বর্ষা আসতে দেরি আছে, তাই এই সময় আমাদেরকে বট
অশ্বত্থ, অর্জুন, সেগুন, পলাশ, খিরিস, আম, জাম, লিচু প্রভৃতি গাছের চারা তৈরি করতে হবে। তারপর বৃষ্টির আগমনের সঙ্গে সঙ্গে নিজেদের বাগানে লাগাতে হবে। এছাড়া রাস্তার ধারে, নদীর পাড়ে যেখানে সুযোগ থাকবে লাগাতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণ কাজে সামিল করতে হবে। আপামর জনসাধারণকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। একটি গাছে কত পতঙ্গ, পাখি, অন্যান্য জীবজন্তু বসবাস করে। গাছ আমাদের নিরন্তর অক্সিজেন সরবরাহ করে। পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র গাছ। গাছ থেকে আমরা জীবনদায়ী ঔষধ পাই। তাই আমাদের এই পৃথিবীকে সবুজে ভরিয়ে দিতে হবে, তাহলে বিশ্ব উষ্ণায়ন রোধ হবে। সমুদ্রের জলের তল বাড়তে পারবে না। পত্রালীর সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, ডাক আমদান, ভায়া হাওর, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে। বন্ধুরা, পড়ছিলাম পত্রালী লাইভের 243তম পর্ব সবুজ পৃথিবী নিয়ে লেখা চিঠি। অরূপ সরকার লিখছেন, প্রত্যেকটি পত্রই অসাধারণ। কাজল ভাদুরী লিখছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সবুজ পৃথিবী নিয়ে পত্রালীর অনুষ্ঠানে খুব ভালো লেখা শুনছি। অভিনন্দন সকলকেই। বন্ধুরা, আমাদের আগামী পক্ষের বিষয় শাওন রাতে যদি। হ্যাঁ, কবি নজরুলের কথায় শাওন রাতে ঘরের কোণে হয়তো চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ে, মনে আসে বিষাদ। আবার কখনো শাওন রাতে ঘরের ভেতর আমরা আড্ডা, খোশ, গল্প, মুড়ি, চানাচুর নিয়ে মেতে উঠি। কখনো কখনো এই শাওন রাতে ভূতের ভয়ও থাকে বই কি। বিভিন্ন রকম ভাবনার বৈচিত্র্য দেখিয়ে আপনাদের চিঠি 200 শব্দের মধ্যে পাঠিয়ে দিন পত্রালী ডাকবাক্সে। আগামী পক্ষের বিষয় শাওন রাতে যদি। এবার শুনে নেব সবুজ পৃথিবী সংক্রান্ত বিষয়ে সেরা পত্রকারের নাম এবং তার চিঠিটি আরও একবার। আমাদের সম্পাদক মাননীয় সৌমেন্দ্রনাথ জানা কথা বলেছিলেন সেরা পত্রকারের সাথে। চলুন শুনে নিই তাদের আলাপচারিতা। এবার এই পক্ষের অর্থাৎ বিষয় সবুজ পৃথিবী, এটি নিয়ে প্রচুর চিঠি পেয়েছি। প্রায় প্রত্যেকেই একই অভিমত প্রকাশ করেছেন কিভাবে সবুজ পৃথিবী গড়ে তোলা যায়। তো সেই প্রয়াসের মধ্যে যে চিঠিটি এবারে বিচারকদের বিচারে মনোনীত হয়েছে, তিনি পত্র লেখক কানন কুমার মুখোপাধ্যায়, যিনি বাংলা বিষয়ে স্নাতকোত্তর পাঠ নিয়েছেন, বেসরকারি সংস্থায় কাজ করেন, তবুও সাহিত্য চর্চা নিয়মিত চালিয়ে যাচ্ছেন। সেই কাননবাবু থাকেন বিবেকানন্দ পার্ক, কেটিখোলা, দুর্গাপুর, পশ্চিম বর্ধমানে। তাকে আমরা আজকে পেয়েছি। তার কাছ থেকে আমরা দু এক কথা শুনে নেব, তার অভিজ্ঞতার কথা, তার পথ চলার কথা। নমস্কার কানন বাবু। নমস্কার। নমস্কার। আপনি কোথায় চাকরি করেন? পেশাগত যোগাযোগ, মানে আপনি কোথায়, কোন সংস্থায়? আমি একটা বেসরকারি অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করছি। এটা দুর্গাপুরের কাছেই। দুর্গাপুরেই। তো সেরা পত্রকারের অভিব্যক্তি আমরা জানতে চাইবো আপনার কাছে, কেমন লাগছে? দেখুন, এইগুলো এক একটি আমাদের যারা লেখালেখি করি তাদের ইন্সপিরেশন, এগুলো আমাদের আরো ভালো লিখতে উদ্বুদ্ধ করে। আমার আজকে মনে পড়ছে, গত বছরের জুন মাসের প্রথম ভাগের যে বিষয় ছিল, সেই বিষয়টা ছিল ভালো আছি ভালো থেকো। সেইটাতেও আমার
সেরা হয়েছিল। আজ আবার সেম জুন মাস, আবার সেম জুন মাসে সেম যে অভিব্যক্তি, মানে এটা যে কত আনন্দদায়ক সেটা বলে বোঝানো যাবে না। এবং এই যে সেরা হচ্ছি, এর পেছনে পট্টালির এত লেখক, এত পাঠক, কেউ ব্যক্তিগত ভাবে, কেউ ফোনে যেভাবে উদ্বুদ্ধ করে যায়, সত্যিই আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমার এই সাফল্য আমি তাদেরই উৎসর্গ করছি। বেশ, তার মানে জুন মাস পত্রালির জন্য আপনার কাছে খুব শুভ। একদমই তাই। কেননা গত বছর মে মাসে আমার প্রথম পড়া হয়েছিল, জুন মাসেরটা সেরা হয়েছিল। এবং এই মাসটা বিশ্ববাসীর জন্য খুব গুরুত্বপূর্ণ মাস। বিশ্ব পরিবেশ দিবস এই মাসেই 5ই জুন, যেটা একদমই তাই, একদমই তাই, গুরুত্বপূর্ণ এবং অস্বস্তিকর। একদম। আপনার চিঠিটি নিজের বয়ানে আপনি লিখেছেন আদ্যন্ত, মানে সব তো যে যার নিয়ম মেনেই চলছে, প্রাত্যহিকতা মেনেই চলছে। হলুদ ট্যাক্সি রাস্তায় রয়েছে, মাটির ভাঁড়ে চা খাচ্ছি, মায়ের ভিক্টোরিয়ায় সবুজের সমারোহ, এখানে হাতে হাত রেখে বাদাম ভাজার কুটুস কুটুস কামড় দেওয়াও চলছে, বাদামের খোসা ছাড়িয়ে একে অপরকে এগিয়েও দেওয়া হচ্ছে। কিন্তু আপনি একটা স্বীকারোক্তি করেছেন, যেটা হচ্ছে আপনি হয় হেরে গেছেন, না হয় হারিয়ে গেছেন, তাই না? আপনার চিঠির মধ্যে একটা জায়গা আমরা পেলাম, আপনি হয় হেরে গেছেন, না হয় হারিয়ে গেছেন। এই বিষয়টা একটু বলুন। অ্যাকচুয়ালি কি, ধরুন আমার কিছু একটা করতে ইচ্ছা আছে, এই যে এত উষ্ণ, বিশ্ব উষ্ণায়ন চলছে, আমাদের ইচ্ছা আছে কিছু করার, কিন্তু আমরা সেটা করে উঠতে পারছি না। সেটা আমাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। এটা তো প্রকৃতির কোনো দোষ নাই, আমরাই গাছ কাটছি, আমরাই নগরায়ন করছি, আবার আমরাই হাউস করছি, গাছ লাগাতে হবে। আমরাই বর্গ ফুট, স্কোয়ার ফুট হিসাবে আমরা জমি বিক্রি করে দিচ্ছি, গাছ কাটছি। সেটা তো আমারই ব্যর্থতা, এবং সেই ব্যর্থতা আমার পরাজয় বলেই আমি মনে করি। আসলে গাছ যেমন প্রকৃতির দান, আবার বসতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে গাছ কাটতেও হয়। গাছ না কাটলেও চলে না, কিন্তু গাছ কাটলে সেটা পূরণ করে দিতে হয় অন্যভাবে, আরেকটা গাছ লাগিয়ে। একদম, সেটা আমরা করি না। সেটাই হয়ে ওঠে না। এটাই হচ্ছে আমাদের অস্বস্তির কারণ এবং আমাদের বিপদের দিকে নিয়ে যাচ্ছে। একদম এই চেষ্টাটাই। একদম। এখন আমাদের মানসিকতা কি হয়ে গেছে, আমার যে ছোট্ট বাড়িটা সেটা এসি দিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি, বাট আমি আরামে অফিসে 8 ঘন্টা আরামে থাকলাম, বাড়িতে বাকি সবাই আরামে থাকলাম। কিন্তু এর যে উল্টো এফেক্টটা, মানে গাছ না লাগানোর কারণে যে উষ্ণতা, সেটা খুব অস্বস্তিকর ব্যাপার। ওইটাই আমি বোঝাতে চেয়েছি। বেশ, ভালোই লিখেছেন। তবে আপনার একটা বাক্য দেখছিলাম এক জায়গায়, শ্যামলিমা পৃথিবীর কোলে সবাই প্রত্যাশার ফুল ফোটাতে চায়, এখানে আপনিও চেয়েছেন। একদম। শ্যামলিমা কথাটা হচ্ছে বিশেষ্য পদ, পৃথিবীটাও বিশেষ্য পদ। তো পৃথিবীটাকে আপনি যদি বিশেষিত করতে চান, সেখানে আপনার মনে হয় বিশেষণ। শ্যামলিমা তো শব্দটা যায় কি, নাকি শ্যামল সবুজ পৃথিবীর কোলে সবাই প্রত্যাশার ফুল ফোটাতে চায়। আমার তা করতে গিয়ে সেখানে লাগলো কথাটা, আমার মনে হয় শ্যামল বা সবুজ কথাটাই ওখানে প্রযোজ্য হবে আর কি। হ্যাঁ, হতে পারে। হয়তো সেইখানে একটু, ধরুন সেইখানে একটা আবেগ আর একটা অনুভূতি বোঝাচ্ছে, হয়তো আমি আর গ্রামাটিক্যালি বা ব্যাকরণগত ভাবে ওই জায়গাটা বারবার পড়তে গিয়ে আপনার চিঠিটা এক জায়গায় আমার এটা মনে হলো। যাই হোক, সেটা তো সংশোধন করে নেওয়াই যায়, করে নিলাম। আসলে আমরা লিখতে গিয়ে আবেগ দুর্বল হয়ে পড়ি, আমরা অনেক কিছুই লিখে ফেলি যেটা হয়তো সাহিত্য বা ব্যাকরণ বা অভিধান মানে না, বা অভিধান আমাদেরকে সেই অনুমতি দেয় না। তবুও আমি লেখক বন্ধুদের কাছে অনুরোধ রাখবো, যেহেতু প্রত্যেকটা চিঠি, প্রত্যেকটা লাইন আমাকে প্রত্যেকটা শব্দ পড়ে দেখতে হয়, তো
সম্পাদনা করতে একদম। গিয়ে হুম, তখন আমি অনুরোধ করব প্রত্যেককে যে নিজের লেখাটা একবার পড়ে দেখবেন, রিভিশন দেবেন। অনেক সময় অনিচ্ছাকৃত ভুল থেকেও যায়, ঠিক কথা। এগুলো নিজেরা সংশোধন করে নিতে পারবেন। আমরা তো একদম। পড়তে পড়তেই শিখি, ঠিক। আলোচনা করতে করতেই শিখি। আমরা তো কেউ পণ্ডিত হয়ে নিজেকে না, তবে একটা কথা, আপনাদের এই যে সম্পাদনা, এটা আমার খুব ভালো লাগে। মানে একদম নিখুঁত সম্পাদনা। আপনাদের যে বইটা বেরোলো লাস্ট, সত্যি অন্য জায়গায় আমি অনেক জায়গাতেই লেখা দিই, যেই লেখাটি দিয়েছি সেইটি ছেপে দিয়েছে, বা আমি যা লিখেছি তার থেকে উল্টো পাল্টা করে ছেপে দিয়েছে। সম্পাদনার বিন্দু মাত্র কোনো ছাপ দিতে পাই না। সেই ক্ষেত্রে আপনারা ব্যতিক্রম। এই জন্য আপনাদের ধন্যবাদ বিশেষ করে আর কি পাবেন। আমার মনে আছে আমি দেখছিলাম বিন্নি কাটা, আপনি আমাকে সংশোধন করে বলেছিলেন ওইটা বিন্নি হবে না, বিলি হবে। এই দিন থেকে আমার সাইজ করেছে বিলি কাটা, বিলি কাটা। সেই থেকে আপনাদের যে সম্পাদনা, তার উপর আমার একটা অগাধ ভরসা, এবং আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা এত যত্ন করে এগুলো সম্পাদনা করেন। আসলে পত্র সাহিত্যে অনেক সময় আমরা একটু খুঁটিয়ে দেখি, কারণ এটা ছাপার অক্ষর যখন শ্রুতি মাধ্যমে যাচ্ছে, লোকে কানে কয়েক সেকেন্ডের জন্য বাজে আবার গিয়ে যায়। কিন্তু যখন ছাপার অক্ষরে যায়, যথাসম্ভব শুদ্ধভাবে আমরা প্রকাশ করার চেষ্টা করি। কারণ সেখানে তো আপনার স্বার্থ যেমন রয়েছে, সম্পাদনার স্বার্থ রয়েছে, এবং যে হাউস থেকে, মানে যে আসর থেকে এটা প্রকাশিত হয়, তারও একটা স্বার্থ রয়েছে, তার বিশ্বাসযোগ্যতার জায়গা থাকে। ওই জন্য আমরা একটু খুঁটিয়ে দেখি আর কি। ঠিক। তো সেটা আপনাদের মনে দাগ কেটে থাকলে নিশ্চয়ই আমরা নিজেদেরকে ধন্যবাদ আর মনে করবো যে হ্যাঁ, সত্যি আমরা ঠিক কাজটি করছি। আমরা এই চিঠির মধ্যে যেটা খুব মনে লেগেছে তা হলো, পৃথিবীটাকে আমরা ফুট কাঠা বা বিঘার মূল্যে বেচে দিচ্ছি। নবরায়ণ হচ্ছে এই হাত মেপে, ফিতে মেপে 1 কাঠা 2 কাঠা জায়গা বা বিঘার পর বিঘা বিক্রি করে দিয়ে পৃথিবীটাকে, আমার সৃষ্টি নয়, অন্যের সৃষ্টি, প্রকৃতির দান, সেটা বিক্রি করে আমরা সবুজটাকে শেষ করে ফেলছি, তাই না? এই চিঠিটা লেখার ভাবনাটার পেছনে আমি আসলে অনেক দেরিতে, মানে প্রথম পর্বটা আপনাদের হয়ে যাওয়ার পরে, তারপরে আমি অনেক দেরিতে অনেক চিন্তা ভাবনা করে একটা অন্য ভাবনা দিয়ে লেখার চেষ্টা করেছি। 1 নাম্বার, 2 নম্বর, অন্যের লেখাতে যাতে আমি প্রভাবিত না হয়ে যাই, যার জন্য আমি প্রথম পর্বে চিঠি আজ পর্যন্ত এখনো শুনি, এরপরে শুনবো। কারণ একটা কি হয়, যদি কারণ আমি চিঠি শুনে নিই না বিষয়বস্তু, আমার চিন্তাধারাটা সেই দিকে ডাইভার্ট হয়ে যায়, তখন আমার মৌলিকত্বটা রাখতে খুব অসুবিধা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। আপনি পারেননি পৃথিবীটাকে সবুজ বানাতে, এ আপনার গ্লানি প্রকাশ করেছেন আপনি একটা জায়গায়। একদমই। কিন্তু বিষয়টা যেভাবে ভেবেছেন, তাতে আপনার অপারগতা, যেটা আপনি নিজে স্বীকার করছেন, আপনি তো ভেবেছেন, হয়তো হাতের কাছে সুযোগ নেই, বা আপনাকে পরিবেশ সেইভাবে সাপোর্ট দেয় না, একদম। তবু আপনি যে ভেবেছেন বিষয়টাকে নিয়ে, এভাবেও ভাবা যায়। আমি চেয়েছি পৃথিবীটাকে সবুজ করতে, কিন্তু পারিনি। এই যে নিজের গ্লানি, এই যে আত্মবিশ্লেষণ, এটাও কম নয়। এটা যদি আমরা প্রত্যেকে ভাবি, তাহলে কিন্তু কাজটা অনেকটা এক ধাপ এগিয়ে যায়, তাই না? ঠিক ঠিক, একদমই। সবাইকে আপনার পত্রালি নিয়ে কোনো প্রস্তাব, সাজেশন যদি থাকে? অ্যাকচুয়ালি আপনাদের যেভাবে চলছে, মেন হচ্ছে বিষয়বস্তু নির্বাচন, কিচ্ছু বলার নাই, সুন্দর বিষয়বস্তু নির্বাচন হচ্ছে। মাঝে আমি হয়তো একটা বিষয়বস্তু দিয়েছিলাম, সেটা নিয়ে পড়াও হয়েছে, প্রেমের বিষয়টা, এবং উপস্থাপনাটা সুন্দর। 8 নম্বর হচ্ছে আপনাদের যে রেগুলারিটি মেন করেন না, যে নিয়মানুবর্তিতা, যে প্রত্যেক সপ্তাহে এই সময়ে পত্রালের অনুষ্ঠান হবে, এই যে ধারাবাহিকতা বজায় রাখা, এইটা আপনাদের মানে এই অনুষ্ঠানটা আরো জনপ্রিয় করে তুলছে। আমি অন্যান্য আসরে এটা হয়তো পাবেন না। না, এইটাই আমার বলার কথা, যে কেউ একটা বিষয়বস্তু দিল, যে কোনো লেখক নিজের শ্রেষ্ঠ দিয়ে
অভিজ্ঞতা প্রকাশ করে নিজের অভিজ্ঞতা যে ভাই শব্দের একটা চিঠি লিখলো, তারপরে একদম। চিঠি পাঠানোর পরে 1 মাস 1.5 মাস 2 মাস আর পড়া হচ্ছে না, সেই অনুষ্ঠানটাই আর হচ্ছে না। তখন নিজেদের বড় খারাপ লাগে যে আমরা একটা শ্রম দিয়ে একটা সৃষ্টি করলাম, সেটা কোন একটা দপ্তরে যে অবহেলায় পড়ে আছে, অপাঙ্কেয় মানে অপাঙ্কেয় হয়ে পড়ে আছে, গুরুত্ব না পেয়ে পড়ে আছে। গুরুত্বহীন হয়ে পড়ে আছে। তারা শুধু ফেসবুকে বা সমাজ মাধ্যমে পাশে আসছেন তো কাছে আসছেন তো করে বড় বড় অ্যাডভার্টাইজ দিচ্ছে, কিন্তু আমাদের দৃষ্টি নিয়ে যে তারা গুরুত্বহীন করে ফেলে রেখেছে, এটা লেখকদের কাছে খুবই গ্লানির। এই দিক থেকে বিড়ম্বনার আপনারা ব্যাপার, কিন্তু বিড়ম্বনার ব্যাপার। এটা নিয়ে আমরা গোড়া থেকেই ভেবেছি এবং একাধিক হয়তো খুব অনিবার্য কারণে দু একবার হয়তো অনুষ্ঠান হ্যাঁ, করা যায়নি। এই তো দেখেছি আপনাদের কিছু কার্তিক পুজোর অনুষ্ঠান আছে, মানে স্টুডিওর অসুবিধা হয়, একদম। তবু এটা সময়ানুবর্তী হওয়ার চেষ্টা করেছি, আমরা চেষ্টা করি যে আমরা যে সময়টায় এই জিনিসটায় চিঠিগুলো সম্প্রচারিত হয়, অনেকেই বসে থাকেন এই সময়টাকে মাথায় রেখে যে এবার চিঠি পড়া হবে, এবার আমারটা ওই আমারটা না হলেও অন্যেরটা হোক, এই যে সময় মতো পড়া, এটার জন্য আমরা নির্দিষ্ট ভাবে খুব সচেতন থাকি। কখনো কখনো হয়তো ভুল হয়ে যায়। যারা একদম লিখি, তারা যে সেরা হব এই ভাবনাতে তো লিখি না, ভালো লাগলো, চিন্তাটা এলো, লিখলাম, পড়া হয়ে যাওয়ার পর তখন একটা প্রত্যাশা সৃষ্টি হয়, এইবার সেরা হবে কি, এইবার সেরা হবে কি, এই ভাবনাটা কাজ করে। আমি ব্যক্তিগত বলুন আমি ব্যক্তিগত ভাবে কয়েকজনকে বলছি, মানে লেখো, এখানে কোনো আমাদের আকাশবাণী যে অনুষ্ঠান আছে এখানে সুযোগ আর কি লিমিটেড, মানে টাফ কম্পিটিশন, কিন্তু আমি তাদের পত্রালিতে ডাকছি, কিন্তু তাদের মধ্যে কিছু একটা দ্বিধা কাজ করছে যে তাদের আনতে পারছি না যে লেখার জন্য। তারা ভালো লেখে, প্রত্যেকের লেখা আমরা তো সুযোগ দিই, একদম প্রত্যেকে ভালো লিখুক খারাপ লিখুক, প্রত্যেকের লেখাই কিন্তু আমাদের কাছে সমাদর পায়। একদম। আমরা অনেক অপাঠযোগ্য চিঠিও পাঠযোগ্য করে সম্পাদনা করে আমরা উপস্থাপন করি, যাতে করে কেউ হতোদ্যম না হয়ে যান, কারো মন না ভেঙে যায়। আজকে খারাপ লিখেছেন বা একটু খাটো চিঠি লিখেছেন, কিন্তু এরপরে যে ভালো চিঠি লিখবেন না সেটা তো কেউ বলতে পারে না, তাই আমরা উৎসাহ দিয়ে যাই। আপনি আপনার বন্ধু বান্ধব যারা লেখেন তাদেরকে উৎসাহ দিতে পারেন যে এখানে তো এখন আমি সব বলছি যে রেডিওতে হয়তো আকাশবাণীতে পড়া হচ্ছে না, কিন্তু এখানে হবে, কিন্তু কি আমাদের কনফিডেন্সের অভাব না দ্বিধা। হ্যাঁ, লিখবো, পাঠাবো, আমি পুরো ডিটেলস পাঠিয়ে দিচ্ছি বিষয়বস্তু সহ, তারপরেও তাদের দিক থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। এইটা কোথাও যেন আমাদের নিজেদের মধ্যে একটা কিরকম লাগে যে কেন আরো নতুন প্রজন্মকে নিয়ে আসতে পারছি না। চেষ্টা জারি থাকবে আপনার আমাদের সবাই। এরপর আপনার এই সেরা চিঠিখানি আমরা পড়ে শোনাবো সবাইকে। তো আপনার সাহিত্য সমৃদ্ধি আমরা যেমন কামনা করব, তেমনি আরো বেশি করে মেরে মেরে আপনি থাকবেন এই পত্র সাহিত্যের আসরে, আরো বন্ধুদের নিয়ে আসবেন, এই কামনা করেই আজকে আমরা সাক্ষাৎকার পর্ব শেষ করব। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি। আমারও পত্রালির সব পত্রবন্ধু শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, প্রীতি, শুভেচ্ছা আর আরেকবার ভালোবাসা জানালাম। ধন্যবাদ। বেশ, ধন্যবাদ, নমস্কার। এবারে আমরা শুনে নেব এই পক্ষের সেরা চিঠিখানি, যেটি লিখেছেন কানন কুমার মুখোপাধ্যায়, টেটিখোলা বিবেকানন্দ পার্ক, দুর্গাপুর 12 থেকে। বিষয় সবুজ পৃথিবী। প্রিয় পত্রাণী, তুমি আজও নীরব, নিস্তব্ধ, স্থবির। প্রচন্ড তাপপ্রবাহে ক্লান্ত আমি। সবুজের বুক চিরে ট্রাম গাড়িটা এগিয়ে যায় সম্মুখ গতিতে। আমি শুধু চেয়ে থাকি সেই পথে। আজও সেই হলুদ ট্যাক্সিগুলো রাজপথ ধরে ছুটে চলে। মাটির ভাঁড়ে 1 কাপ চা, হাতে হাত রেখে সলজ্জ খুনসুটি। ভিক্টোরিয়ার সামনের বেঞ্চে বসে অবুঝ কিশোরের রোমান্টিক প্রেম স্থান নেয় স্মৃতির ক্যানভাসে।
প্রতিশ্রুতি দিয়েছিলাম সবুজ পৃথিবী উপহার দেব তোমায়, কথা রাখতে পারিনি, সে আমার দীনতা। জীবন আজও এগিয়ে চলে জীবনের গতিতে, ফেলে আসা রাত, দিন অথবা প্রত্যাশার নতুন সকাল সবই আছে আজ। কিন্তু আমি হয় হেরে গেছি কিংবা হারিয়ে গেছি সময়ের চোরা স্রোতে। শ্যামল পৃথিবীর কোলে প্রত্যাশার ফুল ফোটাতে চেয়েছিলাম, সবুজ ঘাসের বুকে ভালোবাসার উষ্ণতায় শৃঙ্গারে রত হতে চেয়েছিলাম। এসব কথা শুনে তুমি শুধু মুচকি হেসেছিলে। মহাজাগতিক শক্তির নিয়মে সূর্য, চাঁদ অথবা তারারা আজও ওঠে, আবার অস্তও যায় বেলা শেষে। বর্গফুট, কাঠা অথবা বিঘার মূল্যে বেচে দিই সবুজ পৃথিবীর সম্পদকে। হাজার হাজার বহুতল আকাশ ছুঁতে চায়, বাতানুকূল যন্ত্রের হিমাঙ্কে শীতল হয় ফ্ল্যাট বাড়ির অন্দর। শ্রমিক অথবা কৃষকের ঝরে পড়া ঘাম বাষ্পীভূত হয় অসহনীয় উষ্ণতা অথবা আর্দ্রতায়। কোনো এক পূর্ণিমা রাতে যে নদীর বাঁকে দাঁড়িয়ে তোমায় কথা দিয়েছিলাম সবুজ পৃথিবী উপহার দেওয়ার, সে নদী আজও বয়ে চলে, কিন্তু সে নদীর জলে আজ আর চাঁদের প্রতিবিম্ব বিচ্ছুরিত হয় না। তোমার অভিশাপে সে নদী যে আজ খরস্রোতা। তুমি ছিলে আমার আজন্মের ভালোবাসা, তাই সবুজের মেলা বসাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। অবদমিত অভিমানে তাই তুমি হয়তো আমায় ত্যায্য করেছ। কথা দিলাম তোমায়, আমার প্রকৃতিকে আবার হৃদয়ের নন্দন কাননে প্রতিস্থাপিত করব সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে। ধন্যবাদান্তে কানন কুমার মুখোপাধ্যায়, টেটিখোলা, বিবেকানন্দ পার্ক, দুর্গাপুর 12। কারণবাবুকে টিম রেডিও জংশনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। তপন কুমার দলুই লিখছেন, আমার চিঠিটি খুব সুন্দর করে পাঠ করলেন চঞ্চলদা, ধন্যবাদ। ধন্যবাদ জানাই আপনাকেও। দীপা বাগচি লিখছেন, অভিনন্দন সেরা পত্র লেখককে। স্বপন কুমার কুণ্ডু লিখছেন, সেরা পত্রকারকে অভিনন্দন। অরূপ সরকার লিখছেন, সেরা পত্রকারকে জানাই অভিনন্দন। মীনাক্ষী দাসও লিখছেন, অভিনন্দন সেরা পত্রকারকে। প্রবীর কুমার মুখার্জি লিখছেন, কাননবাবুকে অভিনন্দন জানাই সেরা পত্রকার হওয়ার জন্যে। কানন কুমার মুখোপাধ্যায় লিখছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ। কাজল ভাদুরীও লিখছেন, অভিনন্দন। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন, সেরা পত্রকারকে অভিনন্দন ও শুভেচ্ছা। দীপা বাগচি লিখছেন, শুভরাত্রি। প্রবীর কুমার মুখার্জিও লিখছেন, শুভরাত্রি। আমরাও বলবো শুভরাত্রি। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। শুনলেন তো কাননবাবুর সাক্ষাৎকার। কাননবাবুর মতন আপনারাও আপনাদের প্রিয়জনকে নিয়ে আসুন এই পত্রপাঠের আসরে। বাঁচিয়ে রাখুন প্রায় হারিয়ে যেতে বসা পত্র সাহিত্যকে। আমরা সবার চিঠিকে কিন্তু সমাদর করে থাকি। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত্রি 9টায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অতি অবশ্যই সাবধানে থাকুন। মেঘের উপরে আকাশ উড়িয়ে, নদীর উপর পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেঘে